যে এরকম কান্না আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা কাঁদতে পারতেছি না। আমার হাজবেন্ড খুবই অসুস্থ মানসিকভাবে, একদম কথা বলতে পারে না, উল্টো পাল্টা কথা বলে। এই ছবিগুলো নিবেন এবং সেনা সদরের কাছে বলবেন যে এই চিঠিগুলোর যে আমরা রিপ্লে চাইছিলাম পর্যায়ক্রমে, স্যার আপনারা দেন নাই কেন? আমাদের কথা তো, আমরা কথা বললে এখন অকথ্য ভাষা ছাড়া আমাদের সাথে কথা বলে না। এখন তো মামলা উইথড্র করা হয়ে গেছে। কুয়েত সরকার 3 বার চিঠি দিছে। আরবি চিঠিগুলোকে আমরা ইংলিশ হিসেবে কনভার্ট করছি, করে উত্তর চাইছি, দেয় নাই। উত্তর আমরা সদাচরণ পাই নাই, উত্তরও পাই নাই। এই চিঠিগুলো আপনারা নিবেন। আর হচ্ছে যে যখন বিরক্ত হয়ে এক পার্টি 37 জনের গ্রুপ একজন যে মামলা করছিল, সে মামলার কপিটা, এই কপিটা আমরা কালেকশন করতে, কোথায় মামলা করছে, কোথা থেকে কোথায় গেছে, মানে এটা কালেকশন করতে এক একজন পারে না, মারা যায়। যে পরিশ্রমটা করছে এক একজন, বুঝছেন? আমরা যারা পরিশ্রম করছি এই কপিটা কালেকশন করতে, পরবর্তীতে শোনা যায় যে উকিলের সাথে ডিলিংস করে আমাদেরকে এটা হ্যাঙ্গিং করে রাখছে। মানে গোপন সূত্রে আর কি জানতে পারি। আসলে এটার অস্তিত্ব আমরা খুঁজে পাইতাম না যদি এই মামলাটা আমরা না কালেকশন করে দিতাম, তাহলে হয়তো ততদিন পর্যন্ত আমরা হ্যাঙ্গিং। মামলাটা যখন এই কাগজটা আমরা তো দিয়ে দিছি লিয়াজি অফিসারের কাছে, তার 1 সপ্তাহ পরেই শুরু হয়ে গেছে তাদের ভাষা, যে ভাষার কোনো শেষ নেই। আমরা কিন্তু এর আগে স্মারকলিপি যে প্রধানমন্ত্রীকে দিছি, বিগত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী সরকারের যে স্মারকলিপি দিচ্ছে, সেই স্মারকলিপি বর্তমানে একটা স্মারকলিপি দেওয়া আজকে ইনশাল্লাহ দিব। এই সেই স্মারকলিপি চিঠির পত্র আমরা করা আছে 24 সালে এখন দিচ্ছি। এবং ব্যাংক ক্যালারে যে আমাদের এখানে যারা আসছি, অনেকে লোন নিছে, অনেকে লোন নেয় নেই। যে লোন নিছে সেও দোষী, যে লোন নেয় নেই সেও দোষী। ব্যাংক ক্যালার একটা চিঠি দিছে কুয়েত সরকার আমাদেরকে দ্রুত কুয়েতে পাঠানোর জন্য, দ্রুত ব্যবস্থা নেওয়া। সেনা সদরের স্বার্থটা কোথায় আমরা এটা খুঁজে পাই না। সেনা সদরের স্বার্থ অবশ্যই আছে, আপনারা কোথায় দেখবেন পেয়ে যাবেন। আমরা যেহেতু পাইছি, আপনারা আরও বেশি পাবেন। সেনা সদরের স্বার্থ আরও বোঝা যায় যে সেনা সদর শুধু না, কিছু দুষ্কৃতিকারী আছে এখানে, চক্র আছে, যে তার বাসায় কাজ করে ব্যাটম্যান, তার খালার বাসায় কাজ করে, তার মামার বাসায় কাজ করে, মামু খালুদের বাসায় কাজ করে। সেই লোকগুলোকে নিয়ে গেছে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য কুয়েতে। তারা ডাইনবাম বোঝে না, যে কোনোদিন ক্যান্টনমেন্টের লাইট পর্যন্ত দেখে নাই, ক্যান্টনমেন্টের পরিবেশ দেখে নাই, সে কুয়েতের মতন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছে। সার্জেন্ট হিসেবে যাচ্ছে, কর্পাল হিসেবে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এইটা তো ডিসিপ্লিং এর বিষয়, কিন্তু আমাদের বিষয় আমরা কেন নতুন লোকটা আমাদের পরিবারটাকে ধ্বংস করে নতুন লোকটা কেন যাবে? নতুন লোকটা তো তৈরি হয় নাই, হয়তো ব্রণ তৈরি হয় নাই, ওর তো আশাটা, ওর বাচ্চাটা ওই আশাটা দেখে নাই বিদেশি চকলেটের। আমাদের বাচ্চারা তো অভ্যস্ত, হঠাৎ করে অসংখ্য ঝড়ের মতন, বৃষ্টির মতন আমাদেরকে সাইক্লোন হিসেবে হাওয়া দিয়ে উড়াই নিয়ে গেল। যেই লোকটা সমাজের একটা ভালো অবস্থানে দান করতো হাজার হাজার টাকা, সেই লোকটা হঠাৎ সমাজের কাছে উল্টা হাত পাততেছে। মানে এটা দিস ইজ টু মাচ। এই পরিবারটা গতকাল রাতে কাটতেছিল। বলেন কিছু বলেন। স্বামী অসুস্থ, বলেন। আমার হাজবেন্ড খুবই অসুস্থ মানসিকভাবে, একদম কথা বলতে পারে না, উল্টো পাল্টা কথা বলে। জোরে বলেন। উল্টো পাল্টা কথা বলে। আমার ফ্যামিলিটাকে নিয়ে আমি খুবই কষ্ট চলতেছি। আমার বিনীত অনুরোধ, বাংলাদেশ সরকার যেন আমাদেরকে একটু সদয় হয়, আমাদেরকে যেন যারা যারা উপস্থিত আছি তাদের সবাইকে যেন নেয়। আমার বিনীত অনুরোধ। আমি আমার ছেলে মেয়েগুলো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছি, একদম কিছু করার নেই। আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বলতেছি আপনাদেরকে, আমিও একটু বসে হয়ে গেছি। এরকম সবাই হয়ে গেছে এরকম, কিন্তু আমি আমার ছেলে মেয়েদের পড়ার খরচটাও চালাইতে পারি না। আমার স্বামী একদম মানসিক টেনশনে, মানসিক রোগী হয়ে গেছে। আমি ওকে ডাক্তার দেখাই আমার ভাই বেড়াদের আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পেতে। আমি বাংলাদেশ
সরকারের কাছে এটি আমার অনুরোধ, যেন আমার হাজবেন্ডকে, আমার এই ছেলে নাসিব, ও ডিপ্লোমা পড়তেছে, ওর পড়ার খরচটা আমি বহন করতে পারি না। আমার একটা ক্লাস 5-এ মেয়ে পড়ে, ওর পড়ার খরচটা আমি বহন করতে পারি না। আমি ক্লাসে আমার মেয়ের জন্য আমি আবেদন করছি, আমার পড়ার খরচটা আমার মেয়ের জন্য মাফ করে দেয়। আমি খুব করুণ অবস্থার মধ্যে আছি। আমার ফ্যামিলির জন্য সরকার যেন একটু বিনোদন অনুরোধ, আমার জন্য যেন কিছু একটা করে, আমার ছেলে বা আমার হাজবেন্ড যেভাবে হোক যেন ওরা যেন কুয়েতে আবার যাইতে পারে, আমার স্বামী, এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। দেখেন মাননীয় সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমাদের অনুরোধ এইটুকুই যে এইরকম কান্না আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, আমরা কাঁদতে পারতেছি না। প্রতিটা ঘরে একই অবস্থা আমাদের। আমরা লোন নিয়েছি, লোনটা তো আমাদেরকে দিয়েছে কুয়েত সরকার। কেন আমাদের অফিসার আমাদের প্রতি এরকম জুলুম করলো? লোনটা নিয়ে তো আমরা খেয়ে ফেলিনি, আমরা আইনে তো একটা ঘর করছি, সেই ঘরে বাস করতেছি, ঘরটা তো বিক্রি করতে পারি না, সেই ঘরটা তো আর বিক্রি করে খেতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা সদস্যের একই অবস্থা। এখন ওনাদেরকে লোন দেয় কোটি টাকা, আমাদের লোন দিছে লাখ টাকা। এখন আমার লাখ টাকাটাই ওনাদের কাছে বেশি মনে হচ্ছে, ওনারা যে কোটি কোটি টাকা নিচ্ছে এটা ওনাদের কাছে কিছুই মনে হয় না। এখন আমরা এই কান্না করা ছাড়া, আমাদের মরণ ছাড়া আর কিছুই হচ্ছে না। আমরা ঘরে ঘরে অনেকে আসতে পারে না, শুধু অনেকে আসতে পারে না এই মানসিক যন্ত্রণার কারণে। আমরা যে কান বসে না সদরে, সেই সুযোগ আমাদেরকে দেয় না, আমাদেরকে বের করে দেয়। কয়েছে তোমরা চাকরি তো 4 বছর করে আসছো, উপরে করছো, অথচ 4 বছরের নিয়মটা হলো যারা প্রেজেন্ট সার্ভিস আছে বাংলাদেশে, তারা 4 বছর করে এসে আবার বাংলাদেশে চাকরি করতেছে, তারা চাকরিরত আছে। আর আমরা চাকরি যারা সাইন করে ফেলছি যে আমরা স্থায়ীভাবে ওখানে কুয়েতে চাকরি করব, সেই কুয়েতে চাকরি 12 বছরের জায়গায় কেউ 24 বছর করছেন, অথচ ওনাদের লোকেরা যায় আনঅথরাইজ চাকরি করতেছেন, যেটা অথরাইজ নাই। তাহলে আমরা অথরাইজের লোক হইয়া আমরা সামরিক বাহিনীতে এত বছর কষ্টের যে কী নির্যাতনের চাকরি আমরা করি, এটা ভাষায় আপনাদেরকে প্রকাশ করা যাবে না। ওই আমি একটা কথা বলছিলাম, আমি যখন চাকরি ছেড়ে দেই, কেন চাকরি ছাড়তেছি, এই চাকরি করে আমি কেন কুয়েতের গোলামি করতে যাচ্ছি, তখন আমি বলছিলাম যে দাসপ্রথা এবং রাজপ্রথা পৃথিবী থেকে লুপ্ত হয়েছে কবে? রাজত্বের শৃঙ্খল আর রাজত্বের স্বৈরাচার আর দাসত্বের শৃঙ্খল দেখতে হলে এই বাংলার সেনাবাহিনীর সাধারণ সদস্য হতে হবে। তো এই যে আমরা দাসত্বের শৃঙ্খলে জীবনযাপন করি, রাজত্বের স্বৈরাচার ভোগ করি, তার একটা বাস্তব উদাহরণ আজকে আপনারা নিয়ে গেলেন। কারণ আমাদেরকে বাইরে থেকে সবাই মনে করে আমরা রাজপুত্র, আমরা সামরিক পোশাক পরি, আমাদের পোশাক যা গায়ে থাকে আমাদের অফিসারের পোশাকও তাই গায়ে থাকে, শুধু পার্থক্য থাকে কাঁধের এই র্যাঙ্কটা। অথচ বিশ্ব যেই বৈষম্য, এই যে ব্রিটিশ সরকার যে বৈষম্য দিয়ে গেছে, যে সাধারণ সৈনিক আর অফিসারের পার্থক্য, সেটা ব্রিটিশরা কিন্তু এখন সাম্যতায় নিয়ে আসছে। ওনারা সাধারণ সৈনিক এবং অফিসার এক মেসে খাবার খায়। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে একটা কুকুরের স্থান হয় অফিসারের পাশে, কিন্তু একটা সৈনিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তো এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আমাদের, কবে হবে দূর? সেই দিন আর কত দূর থাকবে? হয়তো আজকে এই সম্মেলনের কারণে আমরা যে সত্যি কথা বলে ফেলছি, তার জন্য হয়তো আরও নির্যাতন জুলুম আসতে পারে। জানি না হয়তো আমরা বাড়ি পর্যন্ত ফিরবো কিনা, কারণ এটা আল্লাহ মাবুদ ভালো জানে। কারণ এখানে বনের বাঘের কাছে সাধারণ পশুরা তাদের শিকারের বলি হয়ে যায়। তা আমরা শিকারের বলি হব কিনা সেটা একমাত্র মাবুদ আল্লাহ ভালো জানে। আমি আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়ে গেলাম, এই হুমকি, এই ভয়ে আমাদের লোক আছে 200-250 লোক। দেখেন লোক আসছে এখানে মাত্র 60-70 জন লোক। কেন আসে নাই? যে এই বনের রাজা পশু আর এই বাঘ বনের রাজা, রাজার বিরুদ্ধে কেমনে যাবে প্রজা? আমাদের অবস্থা তো হলে তাই। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে যারা এই মিডিয়ার ক্যামেরা নিয়ে আসছেন, প্রতিনিধি হয়ে আসছেন, আশা করব আমাদের এই দুঃখ কষ্টের বেদনার
আর্তনাদ। আপনারা বাংলাদেশের সর্বোচ্চ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া স্যারকে এটা জানাবেন। আপনাদের কোনো সোর্স অবশ্যই থাকবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি। আর এই কথাগুলি কুয়েত সরকারকে যে মিথ্যা প্রতারণা দিছে, যে আমরা লোন নিয়ে আসছি বিধায় স্বাবলম্বী হয়ে গেছি, আমাদেরকে আর খুঁজে পাচ্ছে না, এমনও প্রতিবেদন দিছে আমরা কোভিড-19 অর্ধেক লোক মরে গেছি, আর আরও অর্ধেক লোক যারা আছি তারা আমরা লোন নিয়ে স্বাবলম্বী হয়ে গেছি। আমাদেরকে বাংলার কোথাও আনাচে কানাচে খুঁজে পাচ্ছে না, কুয়েতে পাঠাবে কীভাবে? এই যে প্রতারণার কথা প্রতিবেদন, কেন? ওনারা আমাদের অভিভাবক, আমাদের দুঃখ কষ্ট লাঘব করবেন। পাকিস্তানের একটা সৈনিক, সে 12 বছর অ্যাবসেন্ট থাকা পরেও তার 12 বছরের সমস্ত বেনিফিট তারা নিয়ে নেয়, যে না আমার দেশের লোকটা তুমি পাঠাই দিছো 12 বছর পর্যন্ত, সে বাড়িতে থাকলেও তার বেতন দিতে হবে, এইভাবে তারা আদায় করে নিছে। আর আমরা কোভিড-19 ছুটিতে আসছি, আমাদের কি অপরাধ? ঠিক আছে, বৈশ্বিক এই অবস্থার মধ্যে মানুষ পায় অনুদান, আর আমরা কি পাইলাম? নির্যাতন। ঠিক আছে। আপনাদের কাছে এইটুকুই শুধু আমাদের প্রতিবেদন। আমি একটা বিষয় শুধু একটু অবগত করতে চাই, সেটা হলো যে আমরা যখন কুয়েতে স্টেমকে OKP7 আমরা যখন চলে যাই, এখানে আমরা অবসর গ্রহণ করার পরে তখন আমাদের যে একটা সত্য থাকে, এই সত্যটা হলো কি যে আমরা 1 বছরের যে পেনশনের যে LPRটা, আমাদের এই LPRটা দেওয়া হয় না।